আচ্ছা আমরা হচ্ছে আজকে কানেকটিভ টিস্যু শেষ করবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে কার্টিলেজ আর আর হচ্ছে অ্যাডিপোজ টিস্যু পর্ব শেষ হয়ে যাবে কানেকটিভ টিস্যু। সো কার্টিলেজটা তাহলে একটু স্টার্ট করি। কার্টিলেজটা এটার ওরকম বোনের মতো কোনো ট্র্যাডিশনাল ডেফিনিশন নেই, কখনোই টিচাররা জিজ্ঞাসা করেন অ্যাটলিস্ট, মানে আমি মানে আমাদের ক্লাসে কখনো টিচাররা কোনো ডেফিনিশন বলেনি আর কি, এই জন্য আমি তোমাদেরকে ডেফিনিশন দিয়ে বার্ডেন করব না। আচ্ছা, তো কার্টিলেজ জানার আগে আমরা হচ্ছে কার্টিলেজের মানে একটা কাভারিং আছে, বনে যেরকম পেরিঅস্টিয়াম ছিল তেমনি কার্টিলেজের একটা কাভারিং আছে। কার্টিলেজের কাভারিংটার নাম জানো সবাই, পেরিকন্ড্রিয়াম। তো হচ্ছে যত রকম কার্টিলেজ আছে আমরা কার্টিলেজের অনেক রকম এক্সাম্পল পড়বো। তো এর মধ্যে তিনটা কার্টিলেজে কোন রকম পেরিকন্ড্রিয়াম থাকে না। এই তিনটা কার্টিলেজের নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, তারপর হচ্ছে ফাইব্রোকার্টিলেজ, আর হচ্ছে এপিফাইশিয়াল কার্টিলেজ। এগুলো কোনটা কি তোমরা হয়তো জানোই, না জানলে আমি বলবো না, সমস্যা নেই। আবার এপিফাইশিয়াল কার্টিলেজ, এই তিনটা কার্টিলেজে দেয়ার ইজ নো পেরিকন্ড্রিয়াম, নো সারাউন্ডিং পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, তো হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে তোমার একটা বোন, সাপোজ একটা লং বোন, একটা লং বোন যখন আরেকটা লং বোনের সাথে মিলে, আমরা এটাকে বলি জয়েন্ট। আর যেই সারফেস দিয়ে বোনের যেই সারফেসটা জয়েন্ট তৈরিতে সাহায্য করে সেই সারফেসটার নাম হচ্ছে আর্টিকুলার সারফেস। তো আর্টিকুলার সারফেসে যে কার্টিলেজ গুলো থাকে ওইটাকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। তো আর্টিকুলার কার্টিলেজ কোন রকম পেরিকন্ড্রিয়াম থাকে না। তারপরে ফাইব্রো কার্টিলেজ, এখানে কোনো পেরিকন্ড্রিয়াম নেই, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কার্টিলেজ। আর এপিফাইশিয়াল কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। বেসিক্যালি একটা লং বোন যখন গ্রো করতে থাকে তখন তার মাঝের অংশকে আমরা বলি ডায়াফাইসিস, আর দুই পাশের দুই অংশকে বলি এপিফাইসিস। এপিফাইসিস আর ডায়াফাইসিস এর মাঝে একটা অংশ থাকে যেটাকে বলা হয় এপিফাইশিয়াল প্লেট বা এপিফাইশিয়াল কার্টিলেজ। এই জায়গায় একটা কার্টিলেজ থাকে, এখানেও কোনো হাইলেন কার্টিলেজ থাকে না। তো এখন হচ্ছে তোমাদেরকে যখন এই প্রশ্নটা করবে, নেক্সট যে প্রশ্নটা করবে যে কার্টিলেজের নেচার কি, নেচার অফ কার্টিলেজ। কার্টিলেজের নেচার বেসিক্যালি মানে কয়েকটা নেচার আছে। একটা হচ্ছে যে এর ইলাস্টিক ক্যাপাসিটি আছে, টু সাম এক্সটেন্ট ইলাস্টিসিটি আছে। এজন্য শুধু যে ইলাস্টিক কার্টিলেজে ইলাস্টিসিটি আছে এমন না, সব কার্টিলেজে ইলাস্টিসিটি আছে। বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট, কার্টিলেজ হচ্ছে অ্যাভাস্কুলার এবং কার্টিলেজ হচ্ছে অ্যানিউরাল। অর্থাৎ এখানে কোনো নিজের ব্লাড সাপ্লাই নেই, নিজের কোনো ইয়ে নেই, নিজের কোনো ব্লাড সাপ্লাই নেই এবং নিজের কোনো নার্ভ সাপ্লাই নেই। এরপরে যে মানে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে কার্টিলেজ যদি অ্যাভাস্কুলার হয়ে থাকে তাহলে কার্টিলেজের ব্লাড সাপ্লাইটা দেয় কে, তোমরা বলবা যে দ্য perichondrium that surrounds it, the perichondrium that surrounds it। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পেরিকন্ড্রিয়াম হচ্ছে কার্টিলেজের ব্লাড সাপ্লাই দেয়, কারণ কার্টিলেজের নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নেই। তাহলে যেই কার্টিলেজের কোনো পেরিকন্ড্রিয়াম নেই সেগুলোর ব্লাড সাপ্লাই সে কোথা থেকে আসে বা সেগুলোর নিউট্রিশন কোথা থেকে আসে। আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ যেহেতু একটা জয়েন্টের অংশ, এবং ইউজুয়ালি আর্টিকুলার কার্টিলেজ যে জয়েন্টের অংশ সেই জয়েন্টগুলো ইউজুয়ালি সাইনোভিয়াল জয়েন্ট হয়ে থাকে বা অন্য যে কোনো জয়েন্ট হয়ে থাকে। তো যেই জয়েন্টই হোক না কেন, যদি সাইনোভিয়াল জয়েন্ট হয় তাহলে সেই জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে তার মাধ্যমে হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ নিউট্রিশন পায়। আর যদি সেটা নন সাইনোভিয়াল হয় তাহলে সারাউন্ডিং যে কোনো জয়েন্ট ক্যাপসুলে ফ্লুইড থাকে কিছু, সেই ফ্লুইড থেকে সে নিউট্রিশন পায়। যেমন ফাইব্রোকার্টিলেজটা হচ্ছে যে যে জয়েন্ট ক্যাপসুল, সেই জয়েন্ট ক্যাপসুলের ফ্লুইড থেকে নিউট্রিশন পায়। এপিফাইশিয়াল কার্টিলেজটা এর উপরে এবং নিচে যে অ্যাডজাসেন্ট বোন আছে সেখান থেকে নিউট্রিশন পায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা পেরিকন্ড্রিয়াম পড়ছিলাম, তো পেরিকন্ড্রিয়াম কোথায় নাই সেটা দেখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা পেরিকন্ড্রিয়ামের লেয়ার একটু দেখি। সেদিন পেরিঅস্টিয়ামের লেয়ার আমরা পড়েছিলাম, হয়তো আমাদের অনেকেরই মনে আছে। পেরিঅস্টিয়ামের লেয়ার হচ্ছিল
তিনটা ফাইব্রাস লেয়ার, ভাস্কুলার লেয়ার এবং সেল মানে সেলুলার লেয়ার। কিন্তু পেরিকন্ড্রিয়ামের লেয়ার মাত্র দুইটা, 2 লেয়ার্স। বেসিক্যালি এই যে ফাইব্রাস আর ভাস্কুলার এই দুইটা মিলে একটা সিঙ্গেল লেয়ার, আর একটা হচ্ছে এটা সেলুলার লেয়ার। তো লেয়ার দুইটার নাম হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার আর ইনার লেয়ারের নাম হচ্ছে ইনার সেলুলার লেয়ার। ওকে, আচ্ছা। আউটার যে ফাইব্রাস লেয়ার, এখানে অনেকটা ওইরকমই পেরিক অস্টেমের মত। এখানে হচ্ছে যে এটা একটা ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু, এবং এখানে থাকে যে কোনো ডেন্স কানেকটিভ টিস্যুতে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে। সো এখানেও পেরিকন্ড্রিয়ামের যে ফাইব্রাস লেয়ার সেখানে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকবে। আর আর হচ্ছে এখানেই ব্লাড ভেসেল থাকবে, যেটা হচ্ছে আন্ডারলাইং কার্টিলেজে নিউট্রিশন দিবে। আর ইনার সেলুলার লেয়ারে আছে এক প্রকার আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল হুইচ গিভস রাইজ টু কার্টিলেজ। এই সেলের নাম হচ্ছে কন্ড্রোজেনিক সেল। আচ্ছা, কন্ড্রোজেনিক সেলের কাজ কি? কন্ড্রোজেনিক সেল উইল গিভ রাইজ টু কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোব্লাস্টের আরেকটা হচ্ছে ইয়াং কন্ড্রোসাইট। আচ্ছা, আর ইয়াং কন্ড্রোসাইট যখন ম্যাচিউর হয়ে যাবে ওইটাকে বলা হবে ম্যাচিউর অথবা শুধু কন্ড্রোসাইট। আচ্ছা, তোমার পেরিকন্ড্রিয়ামে থাকে শুধু এটা কন্ড্রোজেনিক সেল। এটা থাকে কার্টিলেজের আউটার পার্ট অফ কার্টিলেজ। আর কার্টিলেজের মেইন সেল হচ্ছে কন্ড্রোসাইট। আরেকটা নতুন জিনিস খেয়াল করো, কন্ড্রোসাইট হচ্ছে সিনথেসিস এন্ড সিক্রেশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স করে থাকে। এটা কিন্তু একটু কিছুটা কাউন্টার ইনটিউটিভ, মানে তোমরা একটু জানো একটা জিনিস যে আমরা দেখেছিলাম যে কানেকটিভ টিস্যু প্রপারে ফাইব্রোব্লাস্ট হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স তৈরি করছিল এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ফাইবার, তারপর বোনে এগুলো তৈরি করছিল অস্টিওব্লাস্ট। কিন্তু কার্টিলেজের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। কার্টিলেজের ক্ষেত্রে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য সেল দ্যাট সিনথেসাইজেস এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, তোমাদের উত্তর কিন্তু কন্ড্রোব্লাস্ট হবে না, তোমাদের উত্তর হবে কন্ড্রোসাইট। কন্ড্রোব্লাস্ট, ইভেন কি অনেক বইয়ে কন্ড্রোব্লাস্ট কথাটা লেখাই নেই, কারণ তোমরা একটু দেখতে পাচ্ছ যে কন্ড্রোব্লাস্টকে অনেকে ইয়াং কন্ড্রোসাইট বলতে চায়। সো বেসিক্যালি তোমার মানে আমরা বোনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে অস্টিওব্লাস্ট ম্যাট্রিক্স তৈরি করে, ম্যাট্রিক্সের ক্যালসিফিকেশন করে, এভাবে আস্তে আস্তে বোন বৃদ্ধি পায়, দেন তার চারপাশে মানে ম্যাট্রিক্স সারাউন্ডেড হয়ে সে নিজে হয়ে যায় অস্টিওসাইট। কিন্তু এখানে কন্ড্রোব্লাস্ট গুলা, সাপোজ এই হচ্ছে একটা কন্ড্রোব্লাস্ট, সে ফার্স্টে মাইটোসিস হবে, মাইটোসিস হয়ে আপ টু 8 সেলস হবে একটা সেল। দেন এই 8টা সেল অলওয়েজ একটা ক্লোজ গ্রুপে থেকে তারা তাদের চারপাশে ম্যাট্রিক্স রিলিজ করবে। এরকম অনেকগুলো কন্ড্রোব্লাস্ট থেকে অনেকগুলো গ্রুপ অফ কন্ড্রোসাইটস তৈরি হয়ে তারা তাদের চারপাশে ম্যাট্রিক্স। তাহলে এখানে ফার্স্টে কন্ড্রোব্লাস্ট গুলো মাইটোসিসের মাধ্যমে কন্ড্রোসাইট তৈরি করবে ইয়াঙ্গার, দেন ওই কন্ড্রোসাইট গুলো হচ্ছে তাদের চারপাশে ম্যাট্রিক্স রিলিজ করবে। সো এখানে কিন্তু সেলুলার ডিভিশন বা হায়ারার্কি বা রোল অফ কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট কিছুটা ডিফারেন্ট। এখানে কন্ড্রোব্লাস্ট ডিরেক্টলি ম্যাট্রিক্স তৈরি করে না, ইট ফার্স্ট ডিভাইডস ইনটু 4 to 8 cells, then we call each of them chondrocyte। তারপর কন্ড্রোসাইট গুলো হচ্ছে সিনথেসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স করে। তাহলে কানেকটিভ টিস্যু প্রপারে সিনথেসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স করে ফাইব্রোব্লাস্ট, বোনে সিনথেসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স করে অস্টিওব্লাস্ট, আর কার্টিলেজে সিনথেসিস অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স করে কন্ড্রোসাইট। খেয়াল রাখবে এটা। আবার আমরা যে অ্যাডিপোস টিস্যু পড়বো, অ্যাডিপোস টিস্যুতে এই কাজটা করে হচ্ছে অ্যাডিপোব্লাস্ট। যাই হোক, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পেরিকন্ড্রিয়ামের লেয়ার গুলো পড়লাম। পেরিকন্ড্রিয়ামের আউটার ফাইব্রাস লেয়ার, ইনার সেলুলার লেয়ার। ফাইব্রাস লেয়ারে সেলও আছে এবং ফাইব্রাস লেয়ারে টাইপ 1 কোলাজেন ফাইবার অর্থাৎ ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু আছে এবং
এবং ব্লাড ভেসেল আছে, এবং এটাই আন্ডারলাইন কার্টিলেজকে নিউট্রিশন দেয়। আর সেলুলার লেয়ার আছে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল, যেটাকে আমরা বলি কন্ড্রোজেনিক সেল। কন্ড্রোজেনিক সেল। আচ্ছা, এখন আমরা একটু কার্টিলেজের ফাংশনটা জেনে নিই অ্যাজ এ হোল। সহজ, এটা তোমরা জানোই। এটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস করতে পারে ডিউ টু প্লাস্টিসিটি। আমাদের পুরো বোনের মানে একটা বড় ভার কিন্তু কার্টিলেজ গুলোর উপর পড়ে। তারপরে আর্টিকুলার সারফেসে যে কার্টিলেজ থাকে, আর্টিকুলার কার্টিলেজ, ইট প্রিভেন্টস বোন টু বোন ফ্রিকশন। ইট প্রিভেন্টস বোন টু বোন ফ্রিকশন। তো বোন টু বোন ফ্রিকশন প্রিভেন্ট করার জন্য কি হচ্ছে, বোনগুলা ক্ষয়ে যাচ্ছে না, কার্টিলেজটা বোনের মাথায় লেগে মানে বোনের ক্ষয়কে প্রিভেন্ট করছে। যখন আমাদের মানে অনেক মানুষের অস্টিও আর্থ্রাইটিস নামে একটা রোগ হয়, অস্টিওআর্থ্রাইটিস রোগ হলে আর্টিকুলার কার্টিলেজ ডিজেনারেশন হয়ে বোন বোন এক্সপোজ হয়ে পড়ে, তখন তাদের বোন ঘষা লেগে লেগে বোন ইরোশন হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা যে তোমার দৌড়ঝাঁপ করি, লাফালাফি করি, এগুলার জন্য যেই ফোর্সটা জেনারেট হয়, সে ফোর্সটা মিনিমাইজ করতে সাহায্য করে। সো ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ শক অ্যাবজর্বার। শক অ্যাবজর্বার, শক অ্যাবজর্বার। আর লাস্টে আমি যেটা বলবো যে কার্টিলাজিনাস অসিফিকেশনের নাম তোমরা শুনেছো। কার্টিলাজিনাস অসিফিকেশন হচ্ছে লং বোন গুলো ইউজুয়ালি যেভাবে অসিফাই হয়, আমরা সেটাকে বলি কার্টিলাজিনাস অসিফিকেশন। আচ্ছা, বানানটা ঠিক হয়নি, দাঁড়াও, ওয়েট, কার্টিলাজিনাস। আচ্ছা, তো কার্টিলাজিনাস অসিফিকেশন হচ্ছে কি, ফার্স্টে যে কোনো একটা লং বোনের একটা কার্টিলেজ মডেল তৈরি হয়, মানে হুবহু অ্যাডাল্ট বোনের মতোই দেখতে, বাট পুরোটাই কার্টিলেজ। দেন এটার মাঝখানে একটা অংশ থেকে অসিফাই হওয়া শুরু হয়। প্রথম যে অংশ থেকে অসিফাই হওয়া শুরু হয় সেটাকে বলা হয় প্রাইমারি অসিফিকেশন সেন্টার, এবং এখান থেকে বোনের যে অংশ ওটাকে বলা হয় ডায়াফাইসিস। আর এরপর কোনায় কোনায় যে অংশগুলো থেকে অসিফাই হয় ওগুলোকে বলা হয় সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এবং ওই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে বোনের যে পার্ট তৈরি হয় ওটাকে বলা হয় এপিফাইসিস। যাক, আমরা ওগুলা এখন পড়ছি না, ওগুলা পরে, মানে ওগুলা অলরেডি মনে হয় এমব্রায়োর সময় বলেছিলাম। আচ্ছা, তাহলে কার্টিলেজের ফাংশনটা আমরা জানলাম। আচ্ছা, ওকে, এখন হচ্ছে কার্টিলেজের, তাহলে আমরা কম্পোনেন্টে ডিরেক্ট চলে যাই, যেহেতু যে কোনো কানেকটিভ টিস্যুতে আমরা কম্পোনেন্টটা পড়ি। So, আচ্ছা, কার্টিলেজের যে কম্পোনেন্ট, কার্টিলেজের কম্পোনেন্ট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সেল, আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তো এখানে সেল বেসিক্যালি তিন রকম সেল। একটা হচ্ছে কন্ড্রোজেনিক সেল, যেটা ফার্স্টে বললাম, বেসিক্যালি এটা কার্টিলেজ প্রপারে না, এটা পেরিকন্ড্রিয়ামে থাকে। এরপরে যে সেলটার নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট, অথবা এটাকে অনেক জায়গায় ইয়াং কন্ড্রোসাইটও বলা হয়, ইয়াং কন্ড্রোসাইট। আর লাস্ট যে সেল, এটার নাম হচ্ছে কন্ড্রোসাইট, এবং এটা হচ্ছে যে ইট ইজ দ্য মেজর সেল হুইচ সিনথেসাইজেস এন্ড সিক্রেটস এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আচ্ছা, আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এর মধ্যে আছে ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স। আচ্ছা, ফাইবার কি 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 আছে? কার্টিলেজের মেইন যে ফাইবার, এটা হচ্ছে কোলাজেন টাইপ 2। কোলাজেন টাইপ 2, এটা কার্টিলেজের যে তিনটা ক্লাসিফিকেশন, হায়ালিন, ইলাস্টিক এবং ফাইব্রো, তিনটাতেই পাওয়া যায়। আর আরেকটা কার্টিলেজ পাওয়া যায়, সেটা হচ্ছে কোলাজেন টাইপ 1। কোলাজেন টাইপ 1, কোলাজেন টাইপ 1 কোথায় কোথায় পাওয়া যায় দেখো, একটা হচ্ছে পেরিকন্ড্রিয়ামে পাওয়া যায়, এটা তো আমরা জানলাম। পেরিকন্ড্রিয়ামের যে ফাইব্রাস লেয়ার, সেখানে যেহেতু ডেন্স কানেকটিভিটি সেখানে পাওয়া যায়। আর ফাইব্রো কার্টিলেজে পাওয়া যায়, ফাইব্রো কার্টিলেজে পাওয়া যায়। আর আরেকটা ফাইবার আছে, এটার নাম হচ্ছে ইলাস্টিক ফাইবার, এটা পাওয়া যায় কোথায়? ইলাস্টিক কার্টিলেজে। তাহলে ফাইবার তিন রকম, কোলাজেন টাইপ 2 এটা হচ্ছে মেইন, এটা সব জায়গায় পাওয়া যায়, সব কার্টিলেজে, হায়ালিন, ইলাস্টিক এবং ফাইব্রো। তারপর কোলাজেন টাইপ 1, এটা পাওয়া যায় কোথায়? পেরিকন্ড্রিয়ামে এবং ফাইব্রো কার্টিলেজে। আর আছে ইলাস্টিক ফাইবার, এটা পাওয়া যায় ইলাস্টিক কার্টিলেজে।
আচ্ছা, এরপরে হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স নিয়ে আমি কখনোই খুব বেশি কথা বলিনি, এখানেও বলবো না। এখানে বেসিক্যালি দুই রকম, ওই প্রোটিওগ্লাইকেন এবং গ্লাইকোপ্রোটিন, জাস্ট নামগুলো আর কি। আচ্ছা, নামগুলো। আচ্ছা, প্রোটিওগ্লাইকেনের মধ্যে কার্টিলেজের জন্য স্পেশাল যে প্রোটিওগ্লাইকেনের নাম হচ্ছে অ্যাগ্রেকেন। অ্যাগ্রেকেন এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিওগ্লাইকেন অফ কার্টিলেজ। আর এছাড়া আছে কন্ড্রয়টিন সালফেট, সালফেট, আর আছে কেরাটিন সালফেট। সরি, এটা জাস্ট নামটা যদি মনে থাকে থাকলো, না হলে তোমরা যে কোনো জায়গায় গ্রাউন্ড সাবস্টেন্সে যদি বলো যে এখানে প্রোটিওগ্লাইকেন এবং গ্লাইকোপ্রোটিন আছে তাহলেই কিন্তু হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, আর গ্লাইকোপ্রোটিনের মধ্যে আছে কন্ড্রোনেক্টিন এবং কন্ড্রোক্যালসিন। কন্ড্রোনেক্টিন এবং কন্ড্রোক্যালসিন। কন্ড্রোক্যালসিন। আচ্ছা, তো কার্টিলেজের বেসিক কম্পোনেন্ট আমরা পড়লাম। তাহলে আমরা তাহলে এখন কার্টিলেজের ক্লাসিফিকেশনে চলে যাই আলাদা করে। আচ্ছা, কারো কোয়েরি থাকলে জিজ্ঞেস করো, অবশ্যই কোনো সমস্যা নেই। আর যদি কোনোটা মনে হয় যে আরেকবার বলতে হবে, ওইটাও ইয়ে করো, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা এখন হায়ালিন কার্টিলেজটা দেখি আর কি। হায়ালিন কার্টিলেজ। আচ্ছা, হায়ালিন কার্টিলেজে আমরা আমরা কার্টিলেজের ক্লাসিফিকেশন গুলো কিভাবে পড়বো একটু দেখো। প্রতিটা কার্টিলেজ সম্পর্কে, প্রতিটা টাইপের কার্টিলেজ সম্পর্কে আমাদের কি জানতে হবে? সেখানে কি সেল আছে, সেখানে কি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে, সেখানে কি পেরিকন্ড্রিয়াম আছে কি নাই, আর হচ্ছে পেরিকন্ড্রিয়াম আছে কি নাই, আর হচ্ছে এটা কোথায় পাওয়া যায়, লোকেশন কোথায়, লোকেশনটা কোথায়। আচ্ছা, তো ফার্স্টে আমরা হায়ালিন কার্টিলেজ সম্পর্কে জানি। হ্যাঁ, এখানে কন্ড্রোসাইট আছে, মানে এখানে কন্ড্রোব্লাস্ট আছে, কন্ড্রোসাইট আছে, দুইটাই আছে। আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এখানে আছে মেইনলি টাইপ 2 কোলাজেন ফাইবার। আর এখানে পেরিকন্ড্রিয়াম আছে, ইয়েস। আর এটা লোকেশন হচ্ছে, আচ্ছা লোকেশনটা হচ্ছে এটার কোথায় কোথায় দেখো, এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ, যেটা বললাম মাত্রই, অর্থাৎ আর্টিকুলার সারফেস অফ দ্য বোনে এই কার্টিলেজটা পাওয়া যায়। তারপর এটা আর কি লোকেশন আছে, লোকেশন হচ্ছে এপিফাইসিয়াল কার্টিলেজ, অর্থাৎ এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মধ্যে যে গ্লোয়িং অংশটা। এছাড়া পুরো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ কন্ডাক্টিং পোরশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্টে পাওয়া যায় এটা। আর হচ্ছে এছাড়া রিবসের মাথায় যে কোস্টাল কার্টিলেজ আছে, কোস্টাল কার্টিলেজ ওইটা এক প্রকার হাইলাইন কার্টিলেজ। আর আমরা যে বললাম মাত্রই যে কার্টিলাজিনাস অসিফিকেশন হওয়ার সময় একটা অ্যাডাল্ট বোনের মতো হুবহু দেখতে কার্টিলেজ তৈরি হয়, ওইটাকে বলা হয় কার্টিলেজ মডেল, ওইটা একটা হাইলাইন কার্টিলেজ। এবং ওইটাই ধীরে ধীরে অসিফাই হওয়া শুরু হয়। এবং ইন্টারেস্টিং ইনফরমেশন, কার্টিলেজে যে কন্ড্রোক্যালসিন আছে, এই কন্ড্রোক্যালসিন হচ্ছে ক্যালসিয়াম বাইন্ড করে অসিফিকেশন শুরু করে। যাক, এটা একটু এক্সট্রা ইনফরমেশন হয়ে গেল আবার। যাই হোক, আমরা বেসিক ইনফো জানলাম, এখন আর একটু ডিটেলস জানি। এখানে সেলগুলো কিভাবে থাকে? এখানে সেলগুলো থাকে আইসোজেনাস গ্রুপে। সেলগুলো থাকে আইসোজেনাস গ্রুপে। আইসোজেনাস গ্রুপ কি জিনিস দেখো, আইসোজেনাস গ্রুপ হচ্ছে group of chondrocytes, which have arisen from a single chondroblast, which have arisen from a single chondroblast by mitosis, from a single chondroblast by mitosis। মানে জিনিসটা হচ্ছে কি দেখো, সাপোজ এই যে এই ছবিটা তোমরা যদি দেখো, সাপোজ এই হচ্ছে একটা কন্ড্রোব্লাস্ট, ওকে। এই কন্ড্রোব্লাস্টটা মাইটোসিস হয়ে ফার্স্টে দুইটা হইলো, এই দুইটা কাছাকাছি রইলো, তারপরে তারপরে এরা চারটা হইলো, এই চারটা এরকম কাছাকাছি রইলো, তারপর এরা আটটা হইলো।
এই 8টাও কাছাকাছি রইলো, ঠিক আছে। তো অলওয়েজ যেই সেলগুলা একটা মানে কন্ড্রোসাইট গুলা একগুচ্ছ কন্ড্রোসাইট যারা একটা সিঙ্গেল কন্ড্রোব্লাস্ট থেকে অ্যারাইজ করছে তারা অলওয়েজ কাছাকাছি থাকে, শুধু হাইলিন কার্টিলেজে না, সব কার্টিলেজে তারা অলওয়েজ কাছাকাছি থাকে। এবং এই up to 8 chondrocytes which have arisen from a single chondroblast, they always stay near each other. এবং তারা কাছাকাছি থেকে যেই জিনিসের মধ্যে থাকে ওইটাকে বলা হয় ল্যাকিউনা। আচ্ছা, এখানে তোমরা একটু মনে করতে পারবা যে আমরা আগের দিনে ল্যাকুনা পড়েছিলাম। আগের দিনে কি ছিল, একটা ল্যাকুনাতে একটা অস্টিওসাইট থাকে শুধু, কিন্তু এখানে একটা ল্যাকুনাতে মাল্টিপল কন্ড্রোসাইট থাকতে পারে, বাট অল অফ দেম will have arisen from the same chondroblast. তাইলে all the chondrocytes residing in a single lacuna that have arisen from a single chondroblast are called isogenous group of chondrocyte. Isogenous মানে সেম অরিজিন, অর্থাৎ একই জায়গা থেকে তারা আসছে। এবং একই জায়গা থেকে আসা কয়টা হইতে পারে সর্বোচ্চ একটা আইসোজেনাস গ্রুপে? ম্যাক্সিমাম 4 to 8 chondrocyte in one isogenous group, এবং all of them will stay in a lacuna. আচ্ছা, তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে তোমার সাপোজ এই হচ্ছে একটা দাঁড়াও, সাপোজ আমি কার্টলেজের ছবি আঁকতেছি। সাপোজ এই যে 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে তুমি যখন কার্টলেজের ছবি আঁকবা তুমি কিন্তু এরকম অনেকগুলা আইসোজেনাস গ্রুপ দিবা, এরকম অনেকগুলো আইসোজেনাস গ্রুপ দিবা। তো যখন ছবি আঁকবা তখন আরেকটা জিনিস একটু খেয়াল করবা যে যখন আইসোজেনাস গ্রুপটা আঁকবা তখন এই যে সেলগুলা তোমরা কি করবা, দেখো একটা আইসোজেনাস গ্রুপকে একটু ডার্ক করে দেবা, একটু এরকম করে ডার্ক করে দিবা। আমি দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে একটা আইসোজেনাস সারাউন্ডিং যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা, ওইটা বাকি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থেকে আরেকটু ডার্ক স্টেইনিং হবে, আরেকটু ডিপ স্টেইনিং হবে। ওকে, দেখো দেখো এটা কি, মানে ধরো এটা হচ্ছে কন্ড্রোসাইট, আর এই প্রত্যেকটা কন্ড্রোসাইটকে বলা হচ্ছে একটা আইসোজেনাস গ্রুপ, এবং তারা সবাই কোথায় থাকছে? তারা সবাই থাকছে ল্যাকুনাতে, তারা সবাই থাকছে ল্যাকুনাতে। এখন দেখো বাকি যে অংশ পুরোটাই কিন্তু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। কিন্তু দেখো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স which is মানে inside an isogenous group is more dark staining than the matrix between two isogenous group. দেখো দুইটা আইসোজেনাস গ্রুপের মধ্যবর্তী যে ম্যাট্রিক্সটা ওইটা একটু লাইট স্টেইনিং, কিন্তু ওদের একটা আইসোজেনাস গ্রুপের নিজেদের মধ্যকার যে ম্যাট্রিক্সটা ওইটা আরেকটু ডার্ক স্টেইনিং। আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা যেটা একটু ডার্ক স্টেইনিং এটাকে বলা হয় টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। তাহলে দ্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইনসাইড এ ল্যাকুনা অথবা ইনসাইড অ্যান আইসোজেনাস গ্রুপ অথবা অ্যামং দ্য সেলস অফ অ্যান আইসোজেনাস গ্রুপ ইজ কল্ড টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। এটা একটু ডার্ক স্টেইনিং, এটা একটু ডার্ক স্টেইনিং। কারণ কি? কারণ এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের পরিমাণ একটু বেশি, এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের পরিমাণ ফাইবার থেকে একটু বেশি। আর আউটসাইড অফ দ্য আইসোজেনাস গ্রুপ বিটুইন টু ল্যাকুনা অথবা বিটুইন টু আইসোজেনাস গ্রুপ যে ম্যাট্রিক্সটা ওইটাকে বলা হয় ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আর ফাইবার অলমোস্ট সিমিলার অ্যামাউন্টেই থাকে, ঠিক আছে। আচ্ছা শুনো, প্রত্যেকটা সেলে কিন্তু নিউক্লিয়াস হবে, আর সেলগুলো শেপগুলো মানে এরকম না, ঠিক আমি আসলে দেখাতে ভুল করেছি, একটু কফি বিনের মতো আর কি, এরকম করে একটু কফি বিন আঁকবো 8টা কাছাকাছি, 1 2 3 4 5 6 7 8, ম্যাক্সিমাম 8টা দিবা, তবে কোন কোন জায়গায় 5টা দিও, কোন কোন জায়গায় 6টা দিও। আর ওদের ইমিডিয়েট সারাউন্ডিং ম্যাট্রিক্সটা একটু গাঢ় করে দিও, মানে মানে পুরোটা দিবা হালকা নীল, আর
মানে টেরিটোরিয়াল ম্যাট্রিক্সটা দিবা গাঢ় নীল করে শেড করে, আর ইন্টারটেরিটোরিয়াল ম্যাট্রিক্সটা হালকা নীল করে শেড করে দিবা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস তোমাদের মাথায় প্রশ্ন জাগতে পারে যে আপনি তো বলেছিলেন যে এখানে টাইপ 2 কোলাজেন ফাইবার থাকে, কিন্তু আপনি কোনো টাইপ 2 কোলাজেন ফাইবার তো আঁকছেন না, দেখাচ্ছেন না কেন? আচ্ছা, ওইটাও বলতেছি। সবার আগে যে জিনিসটা দেখো, এখানে বেসিক্যালি ম্যাট্রিক্সটা বা মানে স্বচ্ছ থাকে, স্বচ্ছ, অর্থাৎ ট্রান্সপারেন্ট অথবা অ্যামরফাস, অ্যামরফাস অথবা হোমোজেনাস ওয়ার্ড হচ্ছে হোমোজেনাস। তাহলে আমরা সেল নিয়ে কিন্তু বলে ফেলছি যে সেলগুলো আইসোজেনাস গ্রুপে থাকে। এখন আমরা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স নিয়ে আরেকটু ডিটেইলস জানবো। হায়ালিন কার্টিলেজের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সকে বলা হয় অ্যামরফাস বা হোমোজেনাস এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা দেখতে স্বচ্ছ, এবং এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হয় গ্লাসি অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটাকে বলা হয় গ্লাসি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এখানে ফাইবার থাকলেও সেই ফাইবারটা দেখা যায় না। কেন দেখা যায় না? দেখো, এই যে ফাইবারটা থাকে এখানে, এটার নাম হচ্ছে টাইপ 2 কোলাজেন ফাইবার। টাইপ 2 কোলাজেন ফাইবার, এই টাইপ 2 কোলাজেন ফাইবারের মানে মানে এখানে যে ডায়ামিটারে টাইপ 2 কোলাজেন ফাইবার থাকে ওটার সাইজ হচ্ছে 20 ন্যানোমিটার, হুইচ ইজ সাব মাইক্রোস্কোপিক। এজন্য এটাকে মাইক্রোস্কোপে, আমরা যেই মাইক্রোস্কোপ দিয়ে দেখি, লাইট মাইক্রোস্কোপ, ওইখানে এটাকে দেখা যায় না। প্লাস এই যে টাইপ 2 কোলাজেনের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, it is similar to that of the surrounding ECM, সারাউন্ডিং গ্রাউন্ড সাবস্টেন্স। অর্থাৎ এখানে গ্রাউন্ড সাবস্টেন্স আর ফাইবার, এই দুইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একদম একই, এজন্য দুইটাকে চোখে আলাদা করে বোঝা যায় না। এজন্য দুইটাকেই মনে হয় একই জিনিস, মনে হয় যেন যে তুমি একটা গ্লাসের শীট দেখতেছো, শীট অফ গ্লাস দেখতেছো, আর কিছুই না। এজন্য হাইলিন কার্টিলেজের ম্যাট্রিক্সটা কিরকম? গ্লাসি অথবা হোমোজেনাস অথবা ট্রান্সপারেন্ট, মনে হয় যেন যে অনেকটা গ্লাসের মতো। ঠিক আছে, দাঁড়াও আমি বইয়ের ছবি দেখাই একটু একবার। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এই ছবিটা দেখো, এটা জাঙ্কুয়ারেরই ছবি ডিরেক্ট। এই হচ্ছে তোমার, দেখো সাপোজ এই হচ্ছে একটা আইসোজেনাস গ্রুপ। ওকে, দেখো সেলগুলো কাছাকাছি আছে, এবং সেলগুলার সারাউন্ডিং যেই ইমিডিয়েটলি সেলগুলার মধ্যে যেই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ওটা একটু ডার্ক, কিন্তু এই একটা ল্যাকুনা আর ধরো এই একটা ল্যাকুনা, এর মধ্যের যে ম্যাট্রিক্সটা এটা একটু লাইট। তাহলে আইসোজেনাস ম্যাট্রিক্সটা হয়তো বুঝতে পারছো। আর দেখো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা কেমন গ্লাসি, মনে হয় যেন যে গ্লাসের মতো, কোনো ফাইবার টাইপ কিছু দেখা যাচ্ছে না, অনেকটা হোমোজেনাস বা স্বচ্ছ। ঠিক আছে, আর সেলগুলা দেখো কেমন একটু কফি বিন টাইপ অ্যাপিয়ারেন্স সেলগুলা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হাইলিন কার্টিলেজের কি কি জানলাম তাহলে? সেলের ডিটেলস জানলাম, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের ডিটেলস জানলাম, লোকেশনটা ডিটেলস জানলাম। এখন পেরিকন্ড্রিয়াম আছে বলা আছে, বাট কোন কোনটাতে পেরিকন্ড্রিয়াম নাই? এই দুইটাতে, আর্টিকুলার কার্টিলেজ, এপিফাইশিয়াল কার্টিলেজ, এই দুইটাতে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না, বাকিগুলোতে থাকে পেরিকন্ড্রিয়াম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট হাইলিন কার্টিলেজ। এখন আমরা পড়বো ইলাস্টিক কার্টিলেজ। আচ্ছা, সবার আগে বলে নেই, ইলাস্টিক কার্টিলেজ ইজ 99.95 মানে এটা ফ্যাকচুয়াল কথা না, জাস্ট একটা মানে মনে রাখার জন্য। 99.9% লাইক হাইলিন কার্টিলেজ, এক্সেপ্ট এখানে শুধু একটা জিনিস এক্সট্রা আছে, দ্যাট ইজ ইলাস্টিক ফাইবার। আর সব একদম একই, সব একদম একই। অর্থাৎ সেল হচ্ছে কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, এবং সেলগুলো ওইভাবে আইসোজেনাস গ্রুপে থাকে। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে থাকে টাইপ 2 কোলাজেন, এটা দেখা যায় না, কিন্তু যেহেতু এখানে ইলাস্টিক ফাইবার আছে ওইটাকে দেখা যায়, ওইটা একটু ডার্ক অ্যাপিয়ার করে, এবং এখানে ইলাস্টিক ফাইবারের জন্য এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা নন হোমোজেনাস হয়ে যায়, নো মোর গ্লাসি অ্যাপিয়ারেন্স, নন হোমোজেনাস হয়ে যায়। এছাড়া বাকি সব একদম একই, মানে বাকি সব বলতে তো
এগুলাই। আচ্ছা, এরপরে আমরা বলি ইলাস্টিক ফাইবারে পেরিকন্ড্রিয়াম আছে, পেরিকন্ড্রিয়াম আছে, ইয়েস আছে। আর এটার ডিস্ট্রিবিউশনটা দেখে নাও, খুবই সহজ, ই দিয়ে মনে রাখবা। ফার্স্টে ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার এর দুইটা পার্ট, একটা হচ্ছে পিনা, আর একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস। যারা ইয়ার পড়নি এখনো তারা জাস্ট লিখে রাখো, 1 মাসের মধ্যে হয়তো ইয়ার পড়বা তোমরা, তখন জানবা। আর কোথায় আছে? ইউস্টেশিয়ান টিউব, সরি, হ্যাঁ ইউস্টেশিয়ান টিউব। ইউস্টেশিয়ান টিউবের কাজ কি? মিডল ইয়ারের সাথে ফ্যারিংস এর কমিউনিকেশন করা। এটাও যারা পড়নি এখনো পড়বা কয়েকদিনের মধ্যেই হেড নেকে। এটা আরেকটা নাম হচ্ছে অডিটরি টিউব। আর আরেকটা ই দিয়ে মনে রাখবা এপিগ্লটিস। তাহলে এই জায়গাগুলোতে ইলাস্টিক কার্টিলেজ আছে এবং এটার কাজ হচ্ছে, এটার নামই পরিচয়, ইলাস্টিসিটি দেওয়া। এটা খুব সহজে বেন্ড করতে পারে এবং বেন্ড করতে পারে, বাট আবার আগের অবস্থায় ফিরেও আসতে পারে। আচ্ছা, আচ্ছা তারপরে হচ্ছে দাঁড়াও, তাহলে ইলাস্টিক কার্টিলেজ নিয়ে, আচ্ছা ইলাস্টিক মানে শুধু ইলাস্টিক ফাইবারটা এক্সট্রা থাকে এখানে, আর বাকি সব একই, আর ডিস্ট্রিবিউশনটা শুধু আলাদা। আর তোমাদের এখানে কিন্তু নতুন করে কিছু আর জানতে হবে না। এই হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। যারা ছবি দেখাই ইলাস্টিক কার্টিলেজে। আচ্ছা, সেল নিয়ে একটা কথা যদি একটু বলতে হয়, হায়ালিন কার্টিলেজেও আমি বলেছি যে সেলগুলো আইসোজেনাস গ্রুপে থাকতে পারে, এবং এক একটা আইসোজেনাস গ্রুপে সেল কয়টা থাকে? ম্যাক্সিমাম 4 থেকে 8টা ম্যাক্সিমাম, অথবা তারা ইন্ডিভিজুয়ালিও থাকতে পারে মাঝে মাঝে। এটা একটু অ্যাড করে নাও ওইখানে। আচ্ছা, ইলাস্টিক কার্টিলেজের ক্ষেত্রে কথাটা একই, তারা গ্রুপে থাকতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি থাকতে পারে, বাট মোর কমনলি তারা ইন্ডিভিজুয়ালি থাকে, মোর কমনলি ইন্ডিভিজুয়ালি মোর কমন, মোর তারা ইন্ডিভিজুয়ালি থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ছবি দেখি একটু। দেখো এই ছবিটা দেখো একটু, এই ছবিটাতে দেখো অ্যাপিয়ারেন্স অনেকটা ওইরকমই। দেখো এই যে একটা সেল, এখানে কি বললাম, সেলগুলো একটু ইন্ডিভিজুয়ালি থাকে, শুধুমাত্র মাঝখানে মাঝখানে আর একটু ডার্কার স্টেনিং কিছু ফাইবার দেখা যায়, এগুলোই হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, বাকি সব এসেনশিয়ালি দ্য সেম। ওকে, তারপরে হচ্ছে আমাদের আসবে ফাইব্রো কার্টিলেজ। আচ্ছা, তো ফাইব্রো কার্টিলেজটা খেয়াল রাখবে যে মানে জিনিসটা কি, দেখো খুবই সহজ করে মনে রাখবা। ইট ইজ fibrous tissue plus fibrous tissue plus cartilage. fibrous tissue মানে হচ্ছে dense connective tissue plus cartilage, এই দুইয়ের মিশ্রণ হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তাহলে ডেন্স কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য কি? সেখানে কোলাজ আছে, শুধু ডেন্স না, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু প্লাস কার্টিলেজ। এটার বৈশিষ্ট্য কি ছিল? এটার বৈশিষ্ট্য ছিল যে এখানে 1 কোলাজেন ফাইবার থাকবে in parallel groups, in parallel rows, আর থাকবে ফাইব্রোব্লাস্ট in parallel rows। আর কার্টিলেজ হওয়াতে এখানে কি থাকবে? কন্ড্রোব্লাস্ট থাকবে, কন্ড্রোসাইট থাকবে, থাকবে টাইপ 2 কোলাজেন, থাকবে টাইপ 2 কোলাজেন। তাহলে এই দুইটাকে তুমি যদি মিক্স করে দাও, এটাই হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তাহলে কিভাবে থাকবে দেখো, এরকম বান্ডেলস অফ টাইপ 1 কোলাজেন থাকবে, তারপরে রোজ অফ কন্ড্রোসাইট থাকবে ইন ল্যাকুনা, এরকম করে এরকম করে এরকম মানে আইসোজেনাস গ্রুপ থাকতে পারে,
অথবা ইন্ডিভিজুয়ালও থাকতে পারে, একটা একটা দুইটা করে থাকতে পারে। তারপর আবার এরকম টাইপ 1 কোলাজেন ফাইবার। আর এর মধ্যেই টাইপ 2 কোলাজেন ফাইবারও থাকবে, বাট দেখা যাবে না, কারণ এটা হচ্ছে তোমার ওই যে গ্লাসিয়া, মানে এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স সারাউন্ডিং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মতোই। আর মাঝখানে মাঝখানে দু একটা ফাইব্রোব্লাস্ট দিয়ে দিবা। তাহলে এই হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। আর ফাইব্রো কার্টিলেজের আর বৈশিষ্ট্য আছে, ইট হ্যাজ নো পেরিকন্ড্রিয়াম। এখানে এখানে কোনো পেরিকন্ড্রিয়াম নাই। তাহলে ফাইব্রো কার্টিলেজ কি জানলাম, এখানে ফাইবার আছে, এখানে সেল আছে কি কি, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট এবং ফাইব্রোব্লাস্ট, এই হচ্ছে সেল। আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে ফাইবার কি আছে, টাইপ 1 কোলাজেন, টাইপ 2 কোলাজেন, এই দুইটা। আর আর গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল যা থাকার, প্রোটিওগ্লাইকেন এবং গ্লাইকোপ্রোটিন তাই আছে। আচ্ছা, এখন দেখি এটা কোথায় পাওয়া যায়, ফাউন্ড ওয়্যার। দেখো, বডির যত মিডলাইন স্ট্রাকচার এবং যত তোমার ইয়ে আছে, আর্টিকুলার ডিস্ক আছে, যত মিডলাইন স্ট্রাকচার এবং আর্টিকুলার ডিস্ক আছে, ইউজুয়ালি ওই জায়গায় পাওয়া যায়। লেখাটা কেমন জানি ভেঙে ভেঙে যাচ্ছে, এখানে নেট মনে হয় খারাপ। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, কেমন জানি লেখাটা ভেঙে যাচ্ছে জুমের এখানে। আচ্ছা, মিডলাইন স্ট্রাকচারস অফ দা বডি এবং হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। এমন হচ্ছে কেন? আর্টিকুলার, আচ্ছা দাঁড়াও, ওয়েট, আমি এখানে না লিখে আরেক জায়গায় লিখি, দাঁড়াও। আচ্ছা, তাহলে হচ্ছে কি বলছিলাম, ফাইব্রো কার্টিলেজ, তাই না? আচ্ছা, তাহলে ফাইব্রো কার্টিলেজ কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে বডির যত মিডলাইন স্ট্রাকচার আছে এবং আর্টিকুলার ডিস্ক গুলাতে পাওয়া যায়, আর্টিকুলার ডিস্ক গুলাতে পাওয়া যায়। তাহলে মিডলাইন স্ট্রাকচারের এক্সাম্পল কি কি হতে পারে, মানে এটা জাস্ট সহজে মনে রাখার জন্য। ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তারপর হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিস, তারপর হচ্ছে তোমার স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট আছে, যদি এটা পিউরলি মিডলাইন না, একটু হালকা প্যারামিডিয়ান, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ইত্যাদি। এই জয়েন্টের যে আর্টিকুলার, আচ্ছা এখন দেখো, আর আর্টিকুলার ডিস্ক দিয়ে কিছু এক্সাম্পল দেই। বেসিক্যালি কিছু কিছু আমাদের বডিতে কিছু কিছু জয়েন্ট আছে, যে জয়েন্টের ভিতরে একরকম স্পেশাল কার্টলেজ পাওয়া যায়, ওইটাকে বলা হয় আর্টিকুলার ডিস্ক। এখন আমাদের বডির কোন জয়েন্টে এরকম আর্টিকুলার ডিস্ক আছে? একটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস যে বললাম, এটা কিন্তু আসলে একটা আর্টিকুলার ডিস্ক, ওকে। তারপরে এই যে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, এটাও একটা আর্টিকুলার ডিস্ক ওয়ালা জয়েন্ট। তারপরে তোমরা হয়তো অনেকে পড়েছো হেড নেকে, টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, এটাও একটা আর্টিকুলার ডিস্ক ওয়ালা জয়েন্ট। এই সবগুলোর ভিতরে ফাইব্রো কার্টিলেজ পাওয়া যায়। তারপরে যে নি জয়েন্ট আছে, নি জয়েন্টের ভিতরে মেনিস্কাই নামে একটা জিনিস আছে, বা মেনিসকাস। এই মেনিসকাস এক প্রকার ফাইব্রো কার্টিলেজ। তারপরে আমাদের শোল্ডার জয়েন্টে যে গ্লেনয়েড ল্যাব্রাম আছে অথবা অ্যাসিটাবুলার ল্যাব্রাম, এটাও একটা ফাইব্রো কার্টিলেজ। তাহলে এই সবগুলো জিনিস হচ্ছে এক্সাম্পল অফ ফাইব্রো কার্টিলেজ। তাহলে ফাইব্রো কার্টিলেজের স্ট্রাকচার এবং ফাইব্রো কার্টিলেজের বৈশিষ্ট্য আমরা জানলাম। আচ্ছা, দাঁড়াও ছবি দেখাই আরেকবার। এটার দেখো, এই যে এখানে হচ্ছে মানে এভাবে প্যারালাল রোজ অফ টাইপ 1 কোলাজেন ফাইবার, এর মধ্যে প্যারালাল রোজ অফ কন্ড্রোসাইট গুলো এভাবে সুন্দর করে সোজা সন্নিবেশিত হয়ে থাকে। এই হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, ওকে। আচ্ছা, আমার মনে হয় আমাদের কার্টিলেজ শেষ। আমরা এখন অ্যাডিপোস টিস্যুটা স্টার্ট করতে পারি তাহলে।
তো অ্যাডিপোস টিস্যু থেকে খুবই অল্প কয়েকটা জিনিস জানতে হবে, আমি ওইটাই বলে দিব তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। এরপর আমাদের কানেকটিভ টিস্যু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা অ্যাডিপোস টিস্যুটা স্টার্ট করি। আচ্ছা, অ্যাডিপোস টিস্যু ফাংশনটা ফার্স্টে আমরা একবার বলে নেই, সবাই জানি আমাদের অ্যাডিপোস টিস্যুর ফাংশন কি। ফার্স্ট ফাংশন হচ্ছে ফ্যাট স্টোরেজ। ফ্যাট স্টোরেজ, আমরা যে ডায়েটারি ফ্যাট খাই ওটা তো সবসময় লাগে না বডির, এটা স্টোর করে থাকে। এবং ফ্যাট স্টোরেজ যে করে এটা হচ্ছে একটা সোর্স অফ এনার্জি, লং টার্ম সোর্স অফ এনার্জি, স্পেশালি যখন in times of starvation this source is used for rapid production of energy. বেসিক্যালি এই ফ্যাটটা সামহাউ ক্রেব সাইকেলে ঢুকে এটিপি তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে থার্মাল ইনসুলেশন। আমরা একটু পরে এটা দেখব যে আমাদের বডিতে অ্যাডিপোস টিস্যু দুই রকম আছে, হোয়াইট এবং ব্রাউন। ব্রাউন অ্যাডিপোস টিস্যুর কাজ হচ্ছে হিট প্রডিউস করা, অর্থাৎ হিট প্রোডাকশন। এবং আরেকটা জিনিস, আমাদের যে চামড়ার নিচে যে সাবকিউটিনাস টিস্যু আছে, যে তোমার অ্যাবডোমেনে তোমরা পড়েছো, ফাসা অফ স্কারপা, ফাসা অফ ক্যাম্পার, এগুলা ফ্যাটি টিস্যু। এগুলা কি করে, বডির ভিতর থেকে যেন হিটটা খুব সহজে চামড়া দিয়ে বাইরে বের হয়ে না যেতে পারে, ওই হিটটা তারা ধরে রাখে। সো থার্মাল ইনসুলেশন। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আমাদের বডির যেখানে মানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেই ব্ল্যাঙ্ক স্পেস গুলো তারা অনেক সময় ফিল আপ করে রাখে। যেমন তোমরা কিডনি পড়েছো, কিডনির চারপাশে পেরিনেফ্রিক এবং প্যারানেফ্রিক ফ্যাট আছে। এই ফ্যাটটা না থাকলে কিডনি কিন্তু তার জায়গায় থাকতে পারতো না। তারপর অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু পুরোটাই ফ্যাটের মধ্যে, পেরিনেফ্রিক ফ্যাটের মধ্যে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা থাকে। সো ইট ফিলস গ্যাপস, তাহলে ইট ফিলস স্পেস বিটুইন অর্গানস, ফিলস গ্যাপ অথবা স্পেস বিটুইন অর্গানস। আর আরেকটা হচ্ছে কি, ইট হোল্ডস অর্গানস ইন প্লেস, ইট কিপস অর্গানস ইন প্লেস। আচ্ছা, এছাড়া আমাদের বডির শেপ মেনটেন করতে সাহায্য করে। বেসিক্যালি শেপ মানে ব্যাড শেপ বানায় আর কি বডির ফ্যাট। যাই হোক, ইট হেল্পস মেনটেন বডি কন্ট্রোল, আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের বডির দেখো পাম আছে, তারপর সোল আছে, টো ইত্যাদি। এই জায়গাগুলা অলওয়েজ সাবজেক্ট টু ফ্রিকশন। সো এখানে যে জায়গাটাতে ফ্রিকশন হয় সেই জায়গাটাতে সে মেকানিক্যাল স্ট্রেস বিয়ার করতে সাহায্য করে। যেমন পামে প্যাড অফ ফ্যাট আছে, সোলে প্যাড অফ ফ্যাট আছে, টোতে প্যাড অফ ফ্যাট আছে, তাহলে মেকানিক্যাল স্ট্রেস বিয়ার হিসেবে সে কাজ করে। ওকে, তাহলে আমরা এখন অ্যাডিপোস টিস্যুর দেখি একটু। আমরা তাহলে এখন একটু অ্যাডিপোস টিস্যুর টাইপস দেখি, টাইপস অফ অ্যাডিপোস টিস্যু। আচ্ছা, একটা হোয়াইট অ্যাডিপোস টিস্যু, একটা হচ্ছে ব্রাউন অ্যাডিপোস টিস্যু। ব্রাউন অ্যাডিপোস টিস্যু, দুই রকম অ্যাডিপোস টিস্যু। আচ্ছা, ফার্স্টে আমরা একটু তোমাদেরকে একটু বলার চেষ্টা করি যে হোয়াইট অ্যাডিপোস টিস্যু আর ব্রাউন অ্যাডিপোস টিস্যু দুই জায়গাতেই মেইন সেল হচ্ছে অ্যাডিপোসাইট, বাট এই দুই রকম অ্যাডিপোসাইটের মধ্যে ডিফারেন্স আছে। ফার্স্টে আমি হোয়াইট অ্যাডিপোস টিস্যুর অ্যাডিপোসাইটটা একটু ড্র করি। দেখো হোয়াইট অ্যাডিপোস টিস্যুর যে অ্যাডিপোসাইটটা মেইন সেল, এটাকে কেমন দেখায় একটু দেখো। তোমার লেবেলিং যদি করি, এটা হচ্ছে তোমার একটা সেলের মধ্যে ইয়েলো জিনিসটা হচ্ছে একটা ফ্যাট ড্রপলেট অথবা একটা ফ্যাট ভ্যাকিউল। তো হোয়াইট অ্যাডিপোস টিস্যুর যে অ্যাডিপোসাইটটা, এখানে
almost entire cytoplasm is occupied by this one big fat droplet এবং নিউক্লিয়াস সহ অন্যান্য অর্গানেলি pushed to the periphery নিউক্লিয়াস সহ অন্যান্য অর্গানে pushed to the periphery জিনিসটাকে এই পুরো সেলটাকে বলা হয় কি অ্যাডিপোসাইট বাট এখানে যেহেতু একটা সিঙ্গেল ফ্যাট ড্রপলেট সিঙ্গেল অনলি ওয়ান এটাকে বলা হয় ইউনিলোকুলার অ্যাডিপোসাইট অর্থাৎ যেই অ্যাডিপোসাইটে মাত্র একটা ফ্যাট ভেসিকল আছে আবার এই সেলের নিউক্লিয়াসটা যেহেতু একদম এক সাইডে পুশড আচ্ছা আরেকটা জিনিস আমরা যখন হিস্টোলজিতে স্লাইড প্রিপেয়ার করি তখন যেই ডাই দেই বা যেই প্রসেস গুলো করি ওর জন্য ফ্যাটটা ওয়াশ আউট হয়ে চলে যায় এজন্য সেলটাকে দেখতে অনেক এরকম দেখায় রিয়েল লাইফে ফ্যাটটা থাকে না শুধুমাত্র এক সাইডে নিউক্লিয়াসটা থাকে এবং নিউক্লিয়াসটা এরকম চাপা খাওয়া থাকে এটাকে বলা হয় সিগনেট রিং সেল তো হোয়াইট অ্যাডিপোসাইট যেটাকে আমরা ইউনিলোকুলার অ্যাডিপোসাইট বলি মানে হোয়াইট অ্যাডিপোস টিস্যুর যে অ্যাডিপোসাইট যেটাকে আমরা ইউনিলোকুলার অ্যাডিপোসাইট বলছি সেটার ক্যারেক্টার কি কি অনলি ওয়ান ফ্যাট ড্রপলেট থাকে নিউক্লিয়াস এবং আদার অর্গানেলি পুশ টু দ্য পেরিফেরি এবং যখন হিস্টোলজিক্যাল স্লাইড প্রিপেয়ার করতে তখন ফ্যাটটা ওয়াশ আউট হয়ে চলে যায় তখন শুধু নিউক্লিয়াসটাই দেখা যায় এটাকে আমরা বলি সিগনেট রিং সেল আচ্ছা আর ব্রাউন অ্যাডিপোস টিস্যুটা যদি ড্র করি তাহলে একটু দেখো কেমন দেখাবে এখানেও ফ্যাট ড্রপলেট আছে বাট অনেকগুলা একটা না অনেকগুলা ছোট ছোট ফ্যাট ড্রপলেট আছে বাট এদের মধ্যে মধ্যে অনেকগুলা মাইটোকন্ড্রিয়াও আছে অনেকগুলো এরকম মাইটোকন্ড্রিয়া আছে অনেকগুলা প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া আছে আর আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেকগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে স্মুথ এন্ডোপ্লাজমিক মধ্যে মানে এখানেও আছে বাট এখানেও আছে ঠিক আছে তো যেহেতু এখানে শুধু ফ্যাট না বরং মাইটোকন্ড্রিয়াও আছে এজন্য দিস সেলস অ্যাপিয়ার ডার্কার অথবা ব্রাউন এজন্য পুরো টিস্যুটাকে ব্রাউন দেখায় আর এখানে যেহেতু পুরোটাই অলমোস্ট চর্বি এজন্য দিস অ্যাপিয়ার্স হোয়াইট আচ্ছা আর এখানে দেখো অনেকগুলা আলাদা আলাদা ফ্যাট ভেসিকল বাট ছোট ছোট এজন্য এই অ্যাডিপোসাইটের আরেকটা নাম হচ্ছে মাল্টিলোকিউলার অ্যাডিপোসাইট আচ্ছা আর এখন হোয়াইট অ্যাডিপোস টিস্যুর মেইন ফাংশন হচ্ছে ফ্যাট স্টোরেজ মেটাবলিক স্টোরেজ অফ ফ্যাট এবং when needed fat breakdown বাট ব্রাউন অ্যাডিপোস টিস্যুর কাজ হচ্ছে হিট প্রোডাকশন অথবা থার্মোজেনেসিস অর থার্মোজেনেসিস তো তোমার এই হচ্ছে দুইটা বেসিক টাইপ অফ অ্যাডিপোস টিস্যু ফ্যাট স্টোরেজ আচ্ছা থার্মোজেনেসিস কেমনে করে এই যে মাইটোকন্ড্রিয়া আছে না মাইটোকন্ড্রিয়া গুলার কাজই হচ্ছে প্রচুর পরিমাণে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড করা এবং বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে প্রচুর পরিমাণে এটিপি এবং হিট তৈরি করা যায় তাহলে ব্রাউন অ্যাডিপোস টিস্যুর কাজ হচ্ছে যে ইন টাইমস অফ নিড যখন আমাদের শরীরে টেম্পারেচার জেনারেট করার দরকার হয় ইট প্রোডিউসেস হিট এবং কজেস থার্মোজেনেসিস তো আবার আরেকটা জিনিস আমাদের বডিতে হোয়াইট অ্যাডিপোস টিস্যু বেশি নাকি ব্রাউন অ্যাডিপোস টিস্যু বেশি তার উপর আমাদের হেলথও ডিপেন্ড করে ইউজুয়ালি ইট ইজ কাঙ্ক্ষিত মানে এটা কাঙ্ক্ষিত যে ব্রাউন অ্যাডিপোস টিস্যু যেন আমাদের শরীরে বেশি থাকে আচ্ছা আর অ্যাডিপোস টিস্যু নিয়ে কি আর কিছু বলার আছে দেখি আচ্ছা হ্যাঁ অ্যাডিপোস টিস্যুর বেসিক অর্গানাইজেশনটা একটু বলি এটা কিভাবে থাকে যে কোনো টিস্যুর মতো এখানেও সেল থাকবে এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে এখানকার সেল কি এখানে ফার্স্টে থাকে একটা আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল দেন এখান থেকে কিছু ফাইব্রোব্লাস্ট তৈরি হয় ফাইব্রোব্লাস্ট তৈরি হয় এবং আবার আরেক রকম সেল তৈরি হয় মানে যেটাকে বলা হয় অ্যাডিপোব্লাস্ট অথবা এই অ্যাডিপোব্লাস্টের আরেক নাম হচ্ছে প্রি অ্যাডিপোসাইট
প্রি অ্যাডিপোসাইট, এবং এখান থেকে আলটিমেটলি হোয়াইট এবং ব্রাউন ফাইব্রো, মানে হোয়াইট এবং ব্রাউন অ্যাডিপোসাইট, মানে অর্থাৎ ইউনিলোকুলার এবং মাল্টিলোকুলার অ্যাডিপোসাইট তৈরি হয়। আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে আছে তোমার টাইপ 4 কোলাজেন ফাইবার। এটা হচ্ছে কি তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাডিপোসাইটের চারপাশে টাইপ 4 কোলাজেন ফাইবারটা একটা এক্সটার্নাল ল্যামিনার তৈরি করে থাকে। এটাই হচ্ছে টাইপ 4 কোলাজেন ফাইবার। আর থাকে রেটিকুলার ফাইবার। জাস্ট এতটুকুই কম্পোনেন্ট। তাহলে অ্যাডিপোজ টিস্যুর এই হচ্ছে কম্পোনেন্ট। তাহলে রেটিকুলার ফাইবার থাকে তোমার, দিস ক্রিয়েটস মেশ ওয়ার্ক, এবং এই মেশ ওয়ার্কের মধ্যে অ্যাডিপোসাইটগুলো থাকে। আর এই যে টাইপ 4 কোলাজেন, টাইপ 4 কোলাজেনটা হচ্ছে যে ইট সারাউন্ডস ইচ ইন্ডিভিজুয়াল অ্যাডিপোসাইট। সারাউন্ডস ইচ ইন্ডিভিজুয়াল অ্যাডিপোসাইটস। আচ্ছা, আর আচ্ছা, আর লাস্টে একটা কথা বলে নেই, আমাদের শরীরে যেখানে তোমরা হাত দিয়ে চর্বি ধরতে পারবা ওইটাই হোয়াইট অ্যাডিপোস টিস্যু, উইদাউট এনি মানে কোয়েশ্চেন। বাট দেয়ার আর সাম স্পেশাল সাইটস যেখানে ব্রাউন অ্যাডিপোস টিস্যু জমতে পারে। একটা হচ্ছে তোমার অ্যারাউন্ড দ্য কিডনি, অ্যারাউন্ড কিডনি। তারপর হচ্ছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে থাকে, মিডিয়াস্টাইনামে থাকে। মিডিয়াস্টাইনামে কোথায় থাকে? অ্যারাউন্ড ট্রাকিয়া, ইসোফেগাস এবং এওরটা। আচ্ছা, কোয়েশ্চেন কি করতে পারে এটা কেন ব্রাউন? ডিউ টু অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়া, ডিউ টু অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়া। So this is all about adipose tissue, এবং also this is all about connective tissue as well. তো তাহলে আমরা এখন একটু তাহলে কোয়েশ্চেন গুলো দেখি, কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন গুলো দেখি, তারপরে হচ্ছে আমরা কানেকটিভ টিস্যু শেষ করতে পারবো। আর রোববারে হচ্ছে আমি কানেকটিভ টিস্যু আর এপিথেলিয়াল টিস্যু দুইটার উপর একসাথে অ্যাসেসমেন্ট নিব, রোববার ক্লাস শুরু হওয়ার আগে আগে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন গুলো বের করতেছি, একটু টাইম দাও আমাকে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে ভাইয়া ক্লাস। হ্যাঁ, জি ভাই বলো। ভাইয়া ওই যে অ্যাডিবোসাইডের যেটা ইসিএম এ কি কোনো গ্রাউন্ড সাবস্টেন্স থাকে না? হ্যাঁ হ্যাঁ, থাকে থাকে, মানে গ্রাউন্ড সাবস্টেন্সটা নিয়ে আসলে আমি, আচ্ছা আমি লিখি নেই তাই না, আচ্ছা তুমি লিখে নাও যে গ্রাউন্ড সাবস্টেন্সে প্রোটিওগ্লাইকেন এবং গ্লাইকোপ্রোটিন থাকে। আমি কখনোই গ্রাউন্ড সাবস্টেন্স নিয়ে বেশি স্ট্রেস করতে চাই না, ঠিক আছে, কারণ গ্রাউন্ড সাবস্টেন্সটা
আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি যে মানে এটা হয়েছে নাকি হয়নি সেটা দেখার জন্য। আচ্ছা, ক্লাসিফাই কানেকটিভ টিস্যু, আমার কাছে মনে এটা হয়েছে অনেকবার। ক্লাসিফাই কানেকটিভ টিস্যু প্রপার উইথ এক্সাম্পল হয়েছে। মেনশন দ্য কানেকটিভ টিস্যু সেলস উইথ দেয়ার ফাংশনস। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা মনে হয় কিছুটা বাকি রয়ে গিয়েছে, তাই না? আচ্ছা দাঁড়াও, তারপর হচ্ছে নেম দ্য কানেকটিভ টিস্যু সেলস। আচ্ছা, এটা তো নাম আমরা বলেছি। ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশনস অফ কানেকটিভ টিস্যু, ডেসক্রাইব দ্য ফাইব্রোব্লাস্ট এন্ড ম্যাক্রোফেজ। আচ্ছা, শুধু ম্যাক্রোফেজ আর হচ্ছে, আচ্ছা আমি বলি, আমাদের মনে হয় ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, মাস্ট সেল, আর হচ্ছে মনে হয় নিউট্রোফিল। এগুলো নিয়ে মনে হয় কথা বলা হয় নাই, এই গেস। আচ্ছা ঠিক আছে, আমরা যখন ইয়ে পড়বো, আমরা যখন ব্লাড পড়বো, মানে ব্লাড বলতে যখন আমরা ভাস্কুলার কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো তখন এটা নিয়ে বলবো। তবে মানে এগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলি নাই কেন, কারণ এগুলো তুমি অলরেডি ইয়েতেও পড়েছো, ফিজিওলজিতেও পড়েছো, এই জন্য এগুলো নিয়ে আমি খুব বেশি বলিনি আর কি। তো ম্যাক্রোফেজ যখন ডেসক্রাইব করতে বলবে, তোমার ম্যাক্রোফেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো বলে দিবা, একটা ছবি আঁকবা ম্যাক্রোফেজের, যেটা একটা মানে এটা সাইজ অনেক বড়, অনেক লার্জ সেল। এটা নিউক্লিয়াসটা হচ্ছে কিডনি শেপ এবং থাকে, এবং এখানে অ্যাবান্ডেন্ট লাইম থাকবে। তো যাই হোক, এটা নিয়ে আমি এখন খুব বেশি স্ট্রেস করছি না। আর হচ্ছে ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা আচ্ছা, গিভ দ্য টাইপস এন্ড ডিস্ট্রিবিউশন অফ কোলাজেন ফাইবার। এটা আমি মানে কোন টাইপের কোলাজেন ফাইবার কোথায় থাকে, ডিস্ট্রিবিউশন অফ ইলাস্টিক ফাইবার এটাও বলেছি। ড্র এন্ড লেবেল স্ট্রাকচার অফ বেসমেন্ট মেমব্রেন, এটা তো এপিথেলিয়াল টিস্যুতেই মনে হয় বলেছিলাম। রাইট ডাউন দ্য স্ট্রাকচার, লোকেশন, ফাংশন অফ কানেকটিভ টিস্যু, হ্যাঁ এটা বলেছি। ড্র এন্ড লেবেল। মেনশন দ্য সাইটস ফর ডেন্স রেগুলার ইরেগুলার কানেকটিভ টিস্যু ফাউন্ড। ড্র ফাইব্রোব্লাস্ট এন্ড মেন functions. Write briefly on classification and function of neuroglia. এটা আমরা যখন নার্ভাস টিস্যু পড়বো তখন, এখন না। এক্সপ্লেইন হিস্টোলজিক্যালি এবং এমব্রিওলজিক ওয়ে টেন্ডনস এন্ড লিগামেন্টস আর কম্পোজড অফ ডেন্স রেগুলার কানেক্টিভ। আচ্ছা, এটা ওইভাবে ফাংশনালি কখনো আমি ব্যাখ্যা করিনি। এটা মানে এটার ব্যাখ্যাটা হচ্ছে যে ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু প্যারালাল বান্ডেলে অর্গানাইজ থাকে। প্যারালাল বান্ডেলে যখন অর্গানাইজ থাকে তখন অ্যাজ এ হোল কানেকটিভ টিস্যুটার টাফনেস এবং স্ট্রেংথ অনেক বাড়ে। যেহেতু টেন্ডন এবং লিগামেন্টকে অলওয়েজ অনেক স্ট্রেস এবং ওয়েট বিয়ার করতে হয়, এজন্য এগুলো যদি ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু থাকে তখনই তারা সেই কাজটা ভালো করতে পারে। প্যারালাল অর্গানাইজেশনের জন্য ফাইবারগুলার কম্বাইন্ড স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায়। ফাইব্রোব্লাস্ট abundant rough endoplasmic reticulum. ফাইব্রোব্লাস্ট যেহেতু কানেকটিভ টিস্যু প্রপারের অল গ্রাউন্ড সাবস্টেন্স এবং অল ফাইবার তৈরি করে হুইচ আর প্রোটিন লাইক, এজন্য তাকে প্রোটিন মানে এজন্য তাতে প্রোটিন সিনথেসাইজিং সেলের ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যাবে। এজন্য এখানে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। শর্ট অন ফাইব্রোব্লাস্ট সেল। ডিসকাস হাউ এপিথেলিয়াল টিস্যু ডিফার ফ্রম টিস্যু, এটা মনে হয় আমি অলরেডি বলেছি বেশ কয়েকবার করে। নেম দ্য কানেকটিভ টিস্যু ফাইবারস, কি কি ফাইবার আছে, ফাংশন, ডিস্ট্রিবিউশন, ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপস অফ টিস্যু ফাইবারস। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে। হচ্ছে কার্টিলেজ। মেনশন দ্য ডিস্ট্রিবিউশন অফ কার্টিলেজ, কোন কার্টিলেজ কোথায় পাওয়া যায় এটা লিখে দিবা। ডিফারেন্স বিটুইন কার্টিলেজ এন্ড বোনস। আচ্ছা, এটা আসলে এটা একটু লাইক ডেসক্রিপটিভ কোশ্চেন, তো তোমরা এখানে কিভাবে শুরু করবা, ফার্স্টে সেল দিয়ে শুরু করবা, কোথায় কোন সেল পাওয়া যায়, তারপর কোথায় কোন ফাইবার পাওয়া যায়, তারপর কোথায় কোন গ্রাউন্ড সাবস্টেন্স পাওয়া যায়, তারপর কোথায় তোমার ম্যাট্রিক্স অর্গানিক আর কোথায় ম্যাট্রিক্স মানে ইনঅর্গানিকও আছে, তারপর কোনটাতে ক্যালসিফিকেশন হয় কোনটাতে ক্যালসিফিকেশন হয় না, কোনটাতে হচ্ছে তোমার কোনটা হিস্টোলজিক্যালি স্পেশালি মানে ডিক্যালসিফাই করে প্রিপেয়ার করতে হয়, কোনটাতে করতে হয় না। তারপর আর বেসিক ফাংশন নিয়ে দিবা, কোনটার কাভারিং পেরিকন্ড্রিয়াম, কোনটা কাভারিং পেরিঅস্টিয়াম। এগুলা অ্যাজ এ হোল তোমরা যতগুলা পারো তোমরা এখানে দিতে পারো। ড্র এন্ড লেবেল লাইট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ হাইডেন কার্টিলেজ। আচ্ছা, এটা তো তোমরা খাতায় আঁকছো মনে হয়। শর্ট নোট, ফাইব্রোকার্টিলেজ স্ট্রাকচার, ডিস্ট্রিবিউশন, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আচ্ছা, এটা আসলে কোশ্চেন না, ঠিক অ্যানাটমির কোশ্চেন। এটাও বলেছি ইন্টারভার্টিব্রাল ডিস্কের
চারপাশে থাকে একটা কার্টিলেজ। আমরা যে বললাম ইন্টারভার্টিব্রাল ডিস্ক ফাইব্রোকার্টিলেজ, বেসিক্যালি চারপাশে যে অ্যানুলার ফাইব্রোসাস, এটা হচ্ছে একটা ফাইব্রোকার্টিলেজ। আর মাঝখানে একটা অংশ থাকে, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস। নিউক্লিয়াস পালপোসাস হচ্ছে একটা নটোকর্ডের ডেরিভেটিভ বা নটোকর্ডের রেমনেন্ট। সো এই নিউক্লিয়াস পালপোসাসটা হচ্ছে তোমার রেমনেন্ট অফ নটো, বাট তার চারপাশে যে অ্যানুলাস ফাইব্রোসাসটা, এটা হচ্ছে একটা ফাইব্রোকার্টিলেজ। Classify cartilage with example and distribution. Write down the histological difference between types of cartilage. আচ্ছা, এখানে হচ্ছে তোমরা ওই যে ওইভাবে সেল দিবা, তারপর ফাইবার দিবা, পেরিকন্ড্রিয়াম দিবা, মানে জাঙ্কুরাতে একটা চার্ট আছে, ওই চার্টের সেল, ফাইবার, পেরিকন্ড্রিয়াম এবং এবং হচ্ছে, আচ্ছা এই এই তিনটা পয়েন্ট, হিস্টোলজিক্যাল ডিফারেন্স বলে তিনটা পয়েন্ট, প্লাস সংক্ষেপে যদি পারো ছবিকে দিবা। আচ্ছা, মেনশন দ্য ডিস্ট্রিবিউশন অফ কার্টিলেজ, ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপ কার্টিলেজ, এটাও ওই জাঙ্কুরা যে চার্টটা, এবং এই চার্টটা মনে হয় আমি আগের দিনও বলেছিলাম একবার, মানে কোন কার্টিলেজে কি টাইপের সেল পাওয়া যায় না কি পাওয়া যায়, এইসব কি টাইপের সেল, কি টাইপের ফাইবার, এবং কোনটার ইয়ে কিরকম। এরপর হচ্ছে বোন, ছবিটা একটু ঝাপসা। কম্পোজিশন অফ বোন, ফাংশন অফ বোন সেলস, ফাংশন আমি আলাদা করে কিন্তু বলেছি সবগুলারই। স্ট্রাকচার অফ হ্যাভারশিয়ান সিস্টেম, হ্যাভারশিয়ান সিস্টেমের স্ট্রাকচারটা আমি লাস্টে সেদিন দেখিয়েছিলাম, যে একটা হ্যাভারশিয়ান সিস্টেম একটা সেন্ট্রাল ক্যানাল থাকে, তার চারপাশে অনেকগুলো ল্যাকুনা থাকে, প্রত্যেকটা অনেকগুলো ল্যামেলা থাকে, প্রত্যেকটা ল্যামেলা অনেকগুলো ল্যাকুনা থাকে, প্রত্যেকটা ল্যাকুনা থেকে অস্টিওসাইট, অস্টিওসাইট থেকে ডেনড্রাইটিক প্রসেস বের হয়। আচ্ছা, মাঝখানে থাকে আর্টারি, ভেইন এবং নার্ভ, এরকম এরকম করে তোমরা দিবা। ড্র এন্ড লেবেল হ্যাভারশিয়ান সিস্টেম। আচ্ছা ঠিক আছে। গিভেন ক্যারেক্টারিস্টিক ফিচার অফ বোন। আচ্ছা, আসলে এটা একটু জেনারেল অ্যানাটমিক কোয়েশ্চেন। লং বোনের যে দুইটা এন্ড থাকে, শ্যাফট থাকে, থাকে নিউট্রিয়েন্ট আর্টারি থাকে, গ্রোয়িং এন্ড থাকে একটা। এটা আমি মানে হিস্টোলজিতে এগুলো বলতে চাচ্ছি না, কারণ হিস্টোলজিতে আমি শুধু ফোকাস করতে চাচ্ছি যে জিনিসটা সেলুলার, যে জিনিসটা জেনারেল অ্যানাটমি কিন্তু একটা আলাদা টপিকই বলা যায়। আচ্ছা, গিভ দ্য আর্টারি সাপ্লাই অফ লং বোন, এটা আমি বলতে চাচ্ছি না। হোয়াট ইজ গ্রোয়িং এন্ড, আর্টারি সাপ্লাই, এগুলো সব হচ্ছে ইয়ের মধ্যে পড়ে যায় আর কি, ঠিক আছে, মানে কি বলবো, এগুলো সব হচ্ছে জেনারেল অ্যানাটমির মধ্যে পড়ে যায়। বাট হিস্টোলজিতে আমি এগুলো বলতে চাচ্ছি কারণ অলরেডি অনেক বড় একটা কোর্স, এর মধ্যে যদি এগুলো ঢুকে তাহলে শেষ হবে না আর হিস্টোলজি। আচ্ছা, গিভ দ্য ডিফারেন্সেস বিটুইন বোন এন্ড কার্টিলেজ। আচ্ছা, এটা ডিসক্রাইব দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ পেরিওস্টিয়াম। আচ্ছা, এটা হয়েছে ডিফাইন এপিফাইসিস, এটা জেনারেল অ্যানাটমি, এটা আমি বলি নাই, অল্প করে একটু বলছিলাম যে the end of the long bone which arises from secondary ossification center. আচ্ছা, explain anatomically why periosteum contains osteoprogenitor cell. পাই বা এটা হচ্ছে যে তোমার মানে ইন টাইমস অফ গ্রোথ অর রিপেয়ার অর ফ্র্যাকচার রিপেয়ার, পেরিওস্টিয়াম থেকে যে অস্টিওপ্রোজেনিটার সেল, দিস গিভস রাইজ টু অস্টিওব্লাস্ট, এবং এটা হচ্ছে যে গ্রোথে হেল্প করে। আচ্ছা, শর্ট নোট টাইপস অফ, এগুলো সব জেনারেল অ্যানাটমির অংশ। গিভ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্প্যাক্ট বোন। আচ্ছা, আচ্ছা, কম্প্যাক্ট বোনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আমি কি বলেছিলাম, যে কম্প্যাক্ট বনে ক্লোজলি অর্গানাইজড সেপারেশন সিস্টেম থাকবে, কিন্তু এখানে অন্য কোনো গ্যাপ থাকবে না, কোনো ট্রাবেকুলি থাকবে না। তোমরা এখানে বেসিক্যালি বেশ কয়েকটা হ্যাভারশিয়ান সিস্টেম এঁকে দিবা, বাইরে দিবা একটা এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা, মাঝে দিবা একটা ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামিনা, আর এই পাশে দিবা পেরিকন্ড্রিয়াম, সরি পেরিওস্টেম, আর এই পাশে এন্ডোস্টেম, এভাবে আঁকবা। আচ্ছা, লোকেশন এন্ড ফাংশন অফ ইন্ডিভিজুয়াল বোন সেল, এটা হয়েছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন। আচ্ছা, এটা জেনারেল অ্যানাটমি কোয়েশ্চেন, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন আমরা বলেছিলাম। আচ্ছা, পেরিওস্টিয়াম টেকস পার্ট ইন রিপেয়ার অফ বোন ফ্র্যাকচার, এটা যখন ফ্র্যাকচার হয় তখন পেরিওস্টিয়ামের যে সেলুলার লেয়ার, সেখান থেকে সেল গ্রোথ হয়, সেখানে যে অস্টিওপ্রোজেনিটর সেল থাকে সেখান থেকে অস্টিওব্লাস্ট হয়, দেন অস্টিওব্লাস্ট সিনথেসিস অফ ম্যাট্রিক্স প্লাস ক্যালসিফিকেশন অফ ম্যাট্রিক্স করে। আচ্ছা, আমি আবার বলছি, এপিফাইসিস, ডায়াফাইসিস, মেটাফাইসিস, গ্রোয়িং এন, নিউট্রাল, নিউট্রিয়েন্ট আর্টারি, এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি হিস্টোলজিতে মানে বলি নাই, এগুলা গ্রস অ্যানাটমি অথবা এগুলা জেনারেল অ্যানাটমির অংশ, এগুলো এখানে আমি এমনিতেই কোর্স এগুলো রাখিনি। আচ্ছা, আবার জয়েন্টস এবং অসিফিকেশন,
এই দুটো জিনিসও কিন্তু পুরোপুরি জেনারেল অ্যানাটমির পার্ট, ঠিক আছে? তো যাই হোক, আমি এগুলা পড়েনি যেহেতু এই জন্য এগুলো কোয়েশ্চেন গুলো এখন আর বলছি না। তবে আলাদা করে কেউ কোনো কোয়েশ্চেনের অ্যান্সার জানতে চাও আমার কাছে, তোমরা নিজেরা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে, তো ঠিক আছে, আমি আজকের ক্লাস এই পর্যন্তই নিতে চাচ্ছি। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে শেষ করা যাবে ক্লাস। কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, যদি কোয়েরি না থাকে তাহলে আমরা শেষ করতে পারি, আই থিংক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করতে চাচ্ছি। আচ্ছা রাজীব ভাইয়া,